কালকে তো মায়ের ডায়ালিসিস, সেই কারণেই রান্নাঘর থেকে ব্লগ স্টার্ট হলো। মায়ের জন্য একটা টিফিন বানাতে এসেছিলাম। হ্যাঁ জানি ম্যাক্সিমাম দিন মাই বানায়, কিন্তু আজকে বানাতে পারছে না, কারণ তোমরা অনেকেই জানো মায়ের হাতের ফিস্টুলা যে অপারেশনটা হয়েছিল সেখান থেকে এখন ডায়ালিসিস স্টার্ট হচ্ছে। সবে একদিন নিয়েছে। এবার সেটাতেও শুরুতে প্রচুর প্রবলেম হয়েছিল, মানে প্রথমে মনে হয় নিডল ঢুকছিল না বা এরকম একটা কিছু প্রবলেম হয়েছিল, যেটার কারণে খুব কষ্ট পেয়েছিল। আর সেই ব্যথা এখনো রয়েছে প্রচন্ড পরিমাণে। হাতটা দেখলে ভয় লাগবে, পুরো হাতে এতটা অংশ জুড়ে অন্তত কালশিটে পড়ে রয়েছে, খুব বাজেভাবে কালশিটে পড়ে গেছে। মানে প্রথমে বুঝতে পারিনি এরম ভাবে কালশিটে পড়বে, সেই কারণে হাত মোটে নাড়াতে পারছে না, এত ব্যথা। সেই কারণেই মা ঘরে বসে আছে। ওই যে মিঠিকে মনে দেখা যাচ্ছে, মিঠি কালার করছে। আর আমি এসছি মায়ের জন্য ব্রেকফাস্ট বানাতে। হ্যাঁ রাত্রিবেলা গুছিয়ে রাখছি যাতে সকালবেলা তাড়াহুড়ো না লাগে। আমি মায়ের জন্য এখন যেটা বানাবো সেটা হচ্ছে চিকেন স্যান্ডউইচ। মাকে বললাম তুমি বলে দাও তুমি কিভাবে তোমারটা বানাও, সেইভাবেই বানাবো। মায়ের কাছ থেকেই শুনে নিয়েছি মা কিভাবে বানায়, তো সেইভাবেই বানাবো। এখানে রাত্রের জন্য ভাত বসিয়েছি, খুব কম বসিয়েছি কারণ কিছুটা আছে, তো সবাই হয়তো খাবেও না, সেই কারণে অল্প করেই বসানো। তাহলে চলো মায়ের জন্য চটপট টিফিনটা বানিয়ে ফেলি। এই যে হাত দিয়ে চিকেনগুলোকে ছাড়িয়ে নিচ্ছি, তার আগে কিন্তু আমি খুব ভালো করে হ্যান্ড ওয়াশ করে নিয়েছি। শুধু মায়ের জন্যই যে বানাচ্ছি তা নয়, আমরা চারজনেও সকালে এই ব্রেকফাস্টই করব, সবাই সেম। আসলে মা যেদিন যে টিফিনটা নিয়ে যায় সেটাই আমরা সকালবেলা বাকি তিনজনেও ব্রেকফাস্ট করি, সেই জন্য একটু বেশি বেশি করে বানিয়ে রাখি। আমি এর আগে স্যান্ডউইচ বানিয়েছি, কিন্তু সেটা না এরকমভাবে নয়। ওই ধরো আলুটাকে গোল গোল করে কেটে নিয়ে, সেদ্ধ আলুকে তার সাথে একটু শসা, পেঁয়াজ, ডিম সেদ্ধ এইগুলোকেই ওই গোল গোল করে কেটে নিয়ে জাস্ট ব্রেডের ওপরে লাগিয়ে নুন গোলমরিচ দিয়ে খেয়েছি। কিন্তু এইভাবে স্যান্ডউইচ বানানোটা আমার জন্য প্রথমবার। মাই শিখিয়ে দিল, মাই পাশ থেকে বলে দিচ্ছিল সোফায় বসে বসে যে এবার এটা কর, তারপরে সেটা কর, এইভাবে বলে বলে দিচ্ছিল। আসলে কি বলতো, আমি না সব কিছুই বানানোর আগে মায়ের থেকে শুনে নিই, কারণ মায়ের এক্সপিরিয়েন্স আমার থেকে অনেক বেশি। হয়তো অনেক দিন ধরে আমিও করছি, কিন্তু মায়ের মতো তো নয়, আর মায়ের মতো রান্না হয়তো কেউই করতে পারে না। তাই মায়ের থেকে শুনে নিয়ে ওই একটু আধটু চেষ্টা তো করা যেতেই পারে, বলো। আচ্ছা তোমাদের মনে হচ্ছে না আজকে হঠাৎ আমি কেন ব্রেকফাস্ট বানাতে এলাম? রোজ দিন তো মাই বানিয়ে নেয়। আসলে কি জানো তো, মায়ের হাতে না খুব ব্যথা, আগেও বললাম যদিও, তবে ওটা না না দেখলে ফিল করতে পারবে না, এতটাই ব্যথা। যাই হোক, মা যেরকমভাবে বললো, প্রথমে আমি তেলটাকে গরম করে পেঁয়াজ আর ক্যাপসিকামটাকে ভাজতে দিয়ে দিয়েছি। পেঁয়াজ ক্যাপসিকামটা না একসাথে চিকেনটাও দিয়েই দিলাম। তারপরে একটুখানি নুন, আর জানো তো আমরা না গোলমরিচ গুঁড়ো অনেক দিন ধরে কিনছি না। সেটাকে কিভাবে ব্যবহার করছি জানো? গোলমরিচের তো দরকার, গোলমরিচ গুঁড়ো ছাড়া কি রান্না হয় বলো? আর সেটার বদলে আমরা কি ইউজ করছি জানো? আমাদের বাড়িতে কিছু গোটা গোলমরিচ রাখা রয়েছে, সেই গোলমরিচটাকে আমরা শিলনোড়া না, ওই শিলনোড়ার মধ্যে যেটা নোড়া, আই গেস ওটাকে নোড়াই বলে, ওটা দিয়ে থেতো করে ওই ক্রাশড গোলমরিচটাই এর মধ্যে দিয়ে দিচ্ছি সব জায়গায়। যেখানে যেখানে গোলমরিচগুলো দরকার হচ্ছে সেখানে এইভাবে ক্রাশড গোলমরিচই দিচ্ছি। এটাতে না আরও বেশি ঝাল ওঠে, এমনি গোলমরিচগুলোর তুলনায় এটার গন্ধটা অনেকটা বেশি ছড়ায়। তারপরে একটুখানি চিলি ফ্লেক্স দিয়ে নিলাম, এটাতে টেস্টটা ভালো আসবে। সব কিছুই মা পাশ থেকে বলে দিচ্ছে। চিলি ফ্লেক্স দেওয়ার পরে এটাকে একটু ভালো করে ভেজে নেব। আজকে হয়তো আমার গলাটা একটু অন্যরকম শোনাতে পারে, আমার না বেশ কিছুদিন ধরে ঠান্ডা লেগেছে, আর সেটা একটু বাড়াবাড়ি পজিশনে চলে এসেছে এখন, যে কারণে গলাটা একটু ভাঙা ভাঙা। আর জানো তো, এই যে ব্রেডটা দেখলে, এটা আমি গড়িয়াহাট থেকে কিনে এনেছিলাম। এটা স্যান্ডউইচের জন্যই ব্রেডটা স্পেশালি বিক্রি হয়। এই ব্রেডগুলো না অনেক বড় বড়, আমরা তো সবাই একটা স্যান্ডউইচ বানিয়েই সেটাকে দুটুকরো করি, ব্যাস সেটাতেই আমাদের পেট ভরে যায়। সবারই ভরে যাবে, কারণ এটা এত বড় বড়। আমি আসলে ওই যে গড়িয়াহাটের ওপর দিয়েই পড়তে যাই এক জায়গায়, গড়িয়াহাটের ওপর দিয়ে গিয়ে তারপরে আমাকে কসবার দিকে যেতে হয়। অনেকেই হয়তো চেনো, হালতু বলে একটা জায়গা আছে, সেখানে পড়তে যাই। সেই কারণেই গড়িয়াহাটের ওপর থেকে আমার সপ্তাহে 2বার কিন্তু যাতায়াত থাকে। তো মা তখন আমায় বলে দেয় মায়ের পছন্দসই কী কী আনতে হবে। দেখো আমার কিন্তু এই ভাজাটা বানানো হয়ে গেছে, এবার আমি একটু ব্রেডের ওপরে মেয়োনিজ স্প্রেড করে নিচ্ছি। পুরটা রেডি করব, কিন্তু ওটা একটু ঠান্ডা হলে তারপরে ওর মধ্যে মেয়োনিজ দেবো। ওটাকে একটু ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছি, আর ততক্ষণে আমি ব্রেডগুলোর ওপরে মেয়োনিজটাকে ভালোভাবে স্প্রেড করে নিচ্ছি। আসলে ব্রেডটা না 2-1 দিন আগে নিয়ে আসা, এর মাঝে হয়তো অনেকবার খাওয়াও হয়েছে অনেকবার, সেই জন্য কিছুটা শেষও হয়ে গেছে।
এবার ব্রেডটা যেহেতু এতদিন আগে আনা, ব্রেডটা না একটু শক্ত হয়ে গেছে, যাই হোক ওই জন্য একটু গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে। এবার এই পুরটা ঠান্ডা হয়ে গেছিলো, তাই এর মধ্যে একটুখানি মেয়োনিজ দিয়ে ভালো করে মাখিয়ে নেবো। আর হ্যাঁ, অনেক দিন ধরে না আমি কিছু কমেন্টসও দেখেছি, আমি ভিডিওতে এলে তোমরা অনেকেই খুশি হও। এবার আমি তো ভিডিওতে রেগুলার আসিও না, মাই ভিডিওটা পোস্ট করে। আর কি বলতো, আমার নিজের চ্যানেলেও ভিডিও আসছে না অনেক দিন ধরে। হয়তো তোমরা ভাবছো কেন ভিডিও আসছে না, অনেকে হয়তো বুঝেও গেছো কেন। আসলে পরীক্ষার দিন যত এগিয়ে আসছে প্রেশার তত বাড়ছে, তার মধ্যে মায়ের শরীর খারাপ, এর মধ্যে নিজেও ঠান্ডা লাগিয়ে বসেছি, সেই কারণে ভিডিওটা না রেগুলার হয়ে উঠছে না। আমার পরীক্ষা কবে থেকে নিশ্চয়ই অনেকেই জানো, এইচএস কবে থেকে স্টার্ট হচ্ছে। তো পরীক্ষাটা একবার হয়ে যাক, তারপর থেকে আমি নিশ্চয়ই চেষ্টা করব প্রত্যেক দিন ভিডিও দেওয়ার। রেগুলার ব্লগ যেরকম আসে ঠিক আসবে, ততদিন পর্যন্ত একটুখানি না হয় মানিয়ে নাও। তবে হ্যাঁ, আমার চ্যানেল মানে এমবি ব্লগসে কিন্তু অনেক শর্টসও আপলোড করছি, অনেক না, ওই 2-1টা আপলোড করেওছি। আর সেগুলো হচ্ছে আমি এই শীতকালেই 2-1 দিন বেরিয়েছিলাম টুকটাক, সেইটারই শর্টস, তোমরা চাইলে গিয়ে দেখে আসতে পারো। দেখো, কথা বলতে বলতে কিন্তু অনেকটাই কাজ শেষ হয়ে এসছে। আসলে আমি কিন্তু 4টেই বানাচ্ছি, কারণ আমাদের 4 জনের রয়েছে, বললাম একটা একটা করেই হয়ে যাবে। এই 4টের ওপরেই ভালো করে যতটা চিকেন আছে ভরে ভরেই দিয়ে দেবো। বলো তো, দোকান থেকে কিনে আনলে কি এরকম ভরে ভরে পুর দেবে? দোকান থেকে তো কিনে আনাই যায়, কিন্তু এরকম কিন্তু ভরে ভরে পুর দেবে না। সেই কারণে আমরা সব কিছুই না বাড়িতে বানানোটাই প্রেফার করি। এত ভরে ভরে চিকেন কখনো দোকানে পাবে না। যতটা ছিল 4টের ওপরে ভালো করে স্প্রেড করে লাগিয়ে নিয়েছি। এরপরে আমি আরও 4টে ব্রেডের ওপরে ভালো করে মেয়োনিজ লাগিয়ে রেখে দেওয়া রয়েছে, সেটাকে এর ওপরে আমি চাপা দিয়ে দেবো। জানো তো, মায়ের এই যে হাতে ডায়ালিসিসটা শুরু হলো, প্রথমে ভেবেছিলাম এটাতে হয়তো অনেকটা উপকারী হবে। হ্যাঁ, সত্যি উপকারী হবে, কারণ মায়ের যে বুকে প্যামকার্থা ছিল সেটার জন্য মা ভালো করে স্নান করতে পারতো না, অনেক কষ্ট পেত। কিন্তু আরও কষ্ট লাগছে এটাতেই। এখানে ডাক্তাররা বলেই দিয়েছে শুরু 2-2.5 মাস খুব কষ্ট পেতে হবে। হাতে যা বাজেভাবে কালশিটে পড়েছে কি আর বলবো, দেখলেও ভয় লাগছে। এতটা জায়গা জুড়ে কালশিটে পড়েছে না, আর হাত মোটে নাড়াতে পারছে না। আর সব থেকে বড় কথা কি জানো তো, যেখান থেকে ওরা নিডলগুলো ফুটিয়েছিল সেখানে পুরো বড় বড় দুটো গর্ত হয়ে গেছে। এত মোটা মোটা নিডল শরীরে ফুটিয়ে ডায়ালিসিস নেওয়া 4 ঘন্টার জন্য 4টিখানি কথা নয় বলো। ওইটা দেখে আমার আরও ভয় লাগছে। আমি আশা করব তোমরা সকলে মায়ের জন্য প্রে করবে। আমি জানিও এটা যে তোমরা সবাই প্রে করবে মায়ের যাতে এই ব্যথা তাড়াতাড়ি সেরে যায়, আর এই যে 2-2.5 মাসের পিরিয়ডটা যেন খুব তাড়াতাড়ি কেটে যায়। এই দেখো, বলেছিলাম না ব্রেডটা একটু শক্ত হয়ে গেছে, ভেঙে যাচ্ছে। ওই দেখো, দেখলে তো কীরকম কোনাটা ভেঙে গেছে। যাই হোক, ব্রেডটা তো শেষ করতে হবে বলো। আর ব্রেডটা এখনও কিন্তু খেতে পুরোপুরি ভালো আছে। বললাম না 2 দিন হয়েছে হয়তো এনেছি, কিন্তু ওই যে ফ্রিজে রাখা ছিল শক্ত হয়ে গেছে, এটাই হচ্ছে ব্যাপার। এবার আমি এই ব্রেডটাকে কেটে নেব, প্রত্যেকটাকে এরকম করে 3 কোনা করে বানিয়ে নেব। ব্যাস, দেখো আমার স্যান্ডউইচ কিন্তু বানানো রেডি। সকালে গ্রিল করে খেতে দিয়ে দেবো, ব্যাস। ডায়ালিসিস নিয়েছি, নিয়ে বেরিয়েছি, সামনে যাই দেখি কি পাই। আজকে আমাদের দাদা আসতে পারেনি, স্বাভাবিক, কারণ ওর একটা অফিসে বড় প্রোগ্রাম আছে। ছোটবার ফোন করছে, মাম একবার, ওর বাবা একবার। যাই আস্তে আস্তে। মাথা ঘুরছিল, আরও আগে হয়ে গেছিল, চুপ করে বসেছিলাম, মাথাটা ঘুরছে। চোখে মুখে জল দিলাম, গরম কফি খেলাম, বেরিয়েছি। চলো যাই। তো বিকালবেলা চলে এসেছি হসপিটাল থেকে বাড়ি। এসে একটু খেয়ে দিয়ে শুয়ে পড়েছিলাম। ভীষণ মাথা ব্যথা করছে, প্রেশারটাও হাই হয়ে গেছে। তো আসতে যেহেতু দেরি হয়েছে, ঠিক বিকাল নয়, ওই 3-3:30 নাগাদ চলে এসেছি। এখন যেহেতু শীতকাল, ওটাই বিকাল হয়ে যায় আর কি। যখন শেষ হয়েছে ডায়ালিসিস, আমি নিচে এসে বসেছিলাম, বেশ অনেকক্ষণই বসেছিলাম, আধ ঘন্টা মতো। মানে 4 তলার উপরে ডায়ালিসিস হয়েছে। ওখান থেকে আজকে একটু মাথাটা ঘুরছিল। তো যে কি ইয়ে থাকে, ওই ওয়ার্ড বয়গুলো থাকে না, মানে কি যেন বলে ওদের, হাউসকিপিং, ওদেরকে দিয়ে আমাকে ধরে আমাকে নিচে নামিয়ে দিল। একটু বসি, আজকে যেহেতু একা একা ফিরবো, তোমাদের দাদা আজকে একটা অনেক বড় প্রোগ্রাম আছে অফিসে, চাইলেও সে যেতে পারবে না। সে আজকে ভোরবেলা বেরিয়ে গেছে, 7টা 7:30 মধ্যে বেরিয়ে গেছে। যাই হোক,
যখন আধ ঘন্টা বসবো, শরীরটা ভালো হলে তারপরে যাব। বসেছি, তারপর ঠিক আছে, অসুবিধা নেই। উঠে দাঁড়িয়েছি, দরজার কাছে এসেছি, মাথাটা ঘুরে গেছে, আর তখন ঘাম দেওয়া শুরু হয়ে গেছে। বুঝতে পারলাম যে আমার প্রেশারটা ফল করে গেছে, আর তখন আর মুখ দিয়ে কথা বেরোচ্ছে না। ওই দরজার পাশেই একটা চেয়ারে ধূপ করে বসে পড়েছি। তো এবার সবাই একসাথে ডায়ালিসিস নিতে নিতে পরিচিত হয়ে যায়। তো পাশে একজন ভদ্রমহিলা বসেছিলেন, উনি চিৎকার করে একজন স্টাফকে ডাকলেন। উনি এসে তাড়াতাড়ি করে চোখে মুখে জল দিলেন, নিয়ে গিয়ে একটা বেডে শোয়ালেন। সুগার প্রেশার ফল হয়ে গেছে বলে ডেক্সট্রস দিলেন। যাই হোক, এসব করে টোরে তখনই বেশি শরীর খারাপ হয়ে গেলে ছাড়ে না হসপিটাল। তারপরে একটু গরম কফি খেলাম, এইসব করে টোরে আসতে অনেক দেরি হয়ে গেছে। তখন তোমাদের শুয়ে শুয়ে বেডে শুয়ে শুয়েই কমিউনিটি পোস্ট দিলাম যে ফিরতে পারছি না, তো আজকে আর ভিডিও আসছে না। তো এক্ষুনি বসে বসে কমেন্টসগুলো পড়ছিলাম, তাতে একজন বন্ধু লিখেছে যে আপনার মনে হয় ইনট্যাক্ট বেশি হয়ে যাচ্ছে। আসলে ফ্লুইড ইনট্যাক্ট না, মাঝখানে এটা হচ্ছিল, খুব সত্যি কথা। এখন খুব একটা ফ্লুইড ইনট্যাক্ট হচ্ছে না, ওটুকু তো হবেই, মানে 2-2.5 লিটার গেইন তো আমাদের মতো পেশেন্টদের হবেই। এটা শীতকাল তো, একটুও ঘাম বেরোচ্ছে না, যার জন্য যতটা জল ততটাই বডিতে থেকে যাচ্ছে। আর আজকে যে প্রবলেমটা হয়েছিল, হ্যাঁ সেটা বলছি, তার আগে বলি, আর একটা প্রশ্ন করেছেন আপনি, কটা ডায়ালিসিস হচ্ছে। এতদিন তো 2টো হতো, তবে এই রিসেন্ট 2-3 সপ্তাহে 3টে করে নিচ্ছি, শরীরটা ভালো লাগছে না বলে। আর হ্যাঁ, আজকে যে ঘটনাটা ঘটেছে সেটা হলো, আগের দিন তো সবাই জানেন যে হাত দিয়ে প্রথম ফিস্চুলা দিয়ে ডায়ালিসিস শুরু হয়েছিল, তো ওই জায়গাটা বিচ্ছিরি রকমের স্পট হয়ে গেছে। আজকে হসপিটালে গিয়ে দেখিয়েছি, তো ওই জায়গাটা মানে ব্লাড ক্লট এখনও করে আছে, কিন্তু জায়গাটা নরম হয়েছে, মানে রক্তটা জমে সেভাবে নেই, কিন্তু ওখানটা এখনও কালো স্পট হয়ে আছে। তো আরএমও যিনি, উনি বললেন যে একটা দিন হাত রেস্ট পাক, তো পরের দিন আবার দেখবে। এবার আমার যেহেতু এখনও পাম্প ক্যাথটা আছে, তো বলে আজকে পাম্প ক্যাথ দিয়ে ডায়ালিসিস চালাই, পরের দিন আবার ফিস্চুলাটা স্টার্ট করব। যেহেতু ওই যেটা রিটার্ন নিডল ছিল, ওই জায়গাটা একটা বিশাল বড় একটা, মানে ওই নিডলের জায়গায় বিশাল বড় একটা হোল হয়ে গেছে, বেশ অনেক বড় ওই ছিদ্রটা হয়ে গেছে। তো ওই জন্য বলে একটা দিন হাতটা রেস্ট পাক। তো সেই জন্য গতদিন যেহেতু প্রথম হয়েছিল ডায়ালিসিসটা ফিস্চুলা দিয়ে, সেই জন্য পাম্প স্পিড কম ছিল। আমি জানি এটা সবাই বুঝবেন না, যারা শিবানীতি বুঝবে, মিষ্টি বুঝবে। গতদিন মাত্র 150 পাম্প স্পিডে ছিল। এবার যত পাম্প স্পিড কম থাকে তাহলে ক্লিয়ারেন্সটা কম আসে, সেই জন্য আজকে আমি 280 পাম্প স্পিড দিয়েছিলাম। এমনি জেনারেলি আমি 250 পাম্প স্পিডে নিই, সেটা 280 দিয়েছিলাম। ফলে শরীরটা নিতেও তো একটু কষ্ট হয় না। তো সেই সব মিলিয়ে আজকে আর কি অসুস্থটা একটু বেশি হয়ে পড়েছে, কারণ আগের দিন ক্লিয়ারেন্সটা খারাপ এসছে মানে আমি তো সঙ্গে সঙ্গে টেস্ট করিনি, কিন্তু 150 পাম্প স্পিডে ক্লিয়ারেন্স তো ভালো আসবে না, এটাই স্বাভাবিক। সেই জন্য আজকে পাম্প স্পিডটা যে সবসময় আমি 250-তে নিয়ে, আজকে 280-তে নিয়েছি। তো একটু তো শরীরের ওপরেও তো একটা ধকল যায় না। সব মিলিয়ে শরীরটা খারাপ হয়ে গেছিলো, বাট ঠিক আছে। এই মাথাটা ঘুরছে আর চোখ মুখে একটু আঘাত দিচ্ছে, আর ভীষণ মাথার যন্ত্রণা করছে, প্রচণ্ড মাথার যন্ত্রণা করছে। যাই হোক, এই সমস্ত নিয়েই আমাদের জীবন, এইভাবেই চলতে হবে। তারপরে তো টুকটুক করে তাও অটোতে এসেছি। তোমরা, আমি জানি অনেক বন্ধুরা বলবে কেন মৌসুমি এই অবস্থায় অটোতে আসছো। আমারটাও বোঝার চেষ্টা করতে হবে। আমি প্রাইভেটাইজেশনে আমার ডায়ালিসিস চলে, সেটা একটা হিউজ অ্যামাউন্ট। যারা প্রাইভেটাইজেশনে করে তারা জানে যে একটা ডায়ালিসিস কস্ট কত, সাংঘাতিক সেটা। তাছাড়া আমাদের প্রচুর ইঞ্জেকশান চলে, সপ্তাহে হিমোগ্লোবিনের ইঞ্জেকশান চলে, তারপরে কি বলে 15 দিনে আয়রনের ইঞ্জেকশান চলে। আয়রনের ইঞ্জেকশানটা যদিও কস্টলি নয়, প্রচুর মেডিসিন চলে আমাদের। সকালবেলা, শীতের দিনে সকালবেলা ক্যাবে যেতে হয়, নাহলে ঠান্ডা লাগে। তো ফেরাটাও ক্যাবে, এত কিছু এফোর্ড করতে গেলে একটা পেশেন্টের পেছনে পরিবার বলেও একটা জিনিস আছে, সেখানে ছোট ছোট 2টো বাচ্চা আছে, তাদের এডুকেশন কস্ট আছে, সংসারের খরচ আছে, সব মিলিয়ে এফোর্ড করাটা সত্যি কষ্টদায়ক। তো আমি চেষ্টা করি, তোমাদের দাদা থাকলে অবশ্য ওরকম দেখলে ও ক্যাব ছাড়া আসে না, কিন্তু আমি চেষ্টা করি যতটুকু ক্যাব বাঁচিয়ে, যদি ফেরার সময়টাও অটো, তখন তো রোদ উঠে যায়, অতটা হাওয়া গায়ে লাগলে অসুবিধা হয় না, তো অটোতে করে যদি আসা যায়। তো অটো করেই এসেছি। এসে আবার গাঙ্গুলি বাগান মোড় থেকে আমার বাড়ি খুব কাছে, তবুও রিক্সা করে এসেছি। তো এইভাবেই এসেছি। বকা খেয়েছি, তার জন্য তোমাদের দাদা ফোন করে বকেছে। ওকে আমি বলিও নি যে আমার শরীরটা খারাপ হয়ে পড়েছিল। যখন 2টোর সময় ফোন করেছে তখন বলতে এখনও হসপিটালে কেন, এই
একটু খারাপ লাগছে, মানে আমি অতটা ডিটেলিংয়ে বলিনি, ইনফ্যাক্ট এখনও বলিনি। সে বাড়ি এলে জানতে পারবে, তার আগে কিন্তু আমি বলিনি, কারণ শুধু শুধু বাইরে আছে টেনশন দিয়ে লাভ নেই। আমি বাচ্চাদেরও বলিনি, বাড়ি এসে মেয়ের জেনেছে। যাই হোক, এটা আমাদের লাইফ, এটা আমাদের এইভাবেই চলতে হবে। আবার রাত্রে ঘুমাবো, সকালবেলা ঝরঝরে উঠবো, এটাই নিয়ম। চলো, এটা নিয়ে বেশি ভাবার কিছু নেই, যতদিন বাঁচবো এইভাবেই বাঁচবো। হ্যাঁ, এবার রাত্রেবেলা দেখি কিছু একটা খাবারের ব্যবস্থা করতে হবে, জানি না করতে পারবো। খুব হালকা ফুলকায় কিছু করব, কারণ করার ক্ষমতা নেই। যা হোক কিছু করে খেয়ে দিয়ে শুয়ে পড়বো। তো চলো, আজকের ব্লগটা এখানেই শেষ করি। সবাই যে যেখানে আছো ভালো থেকো, সুস্থ থেকো। আর যদি নতুন কোনো বন্ধু আমার চ্যানেল ভিজিট করে থাকো, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর যদি ব্লগটা একটু ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। দেখা হচ্ছে নতুন ব্লগে, ততক্ষণের জন্য সবাই শুভরাত্রি।